কি কেশববাবু, আপনি তো মশাই একা মানুষ। চলুন না, এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও ঘুরে টুরে আসি। একা মানুষ, তা আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার পছন্দের সাথে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায়, সেখানে না আছে দেখবার কিছু, না আছে থাকা খাওয়ার সুবিধে। আমায় মাফ করবেন, আমি যাচ্ছি হরিনাভিতে আমার ভাইয়ের কাছে। ইনি রতনবাবু, কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফিসের একজন কেরানি। আজ 24 বছর ধরে তিনি এই চাকরি করছেন, তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। সত্যিই রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল। কেশববাবু মোটেই ভুল বলেননি। লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায়, রতনবাবু সেই দিকে দৃষ্টি দিতেন না। আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারিবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুডলু ফলস আছে। এসব কথা তো সকলেই জানে। আর লোক মুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো জিনিসটা প্রায় দেখাই হয়ে গেল। তা যা বলেছেন রতনবাবু। শোনো অনুকূল, যেতে হলে এমন জায়গায় যেতে হবে যেটা খুব বেশি দূরে নয়। একটা রেল স্টেশন থাকবে, তার ধারে ছোট্ট একটা শহর কিংবা গ্রাম, ব্যাস, আর কিচ্ছু না। আপনি যেমনটা বলছেন এরকম একটা জায়গা কিন্তু আমার মাথায় আছে। আছে? কোথায়? সিনি। সিনি? সেটা আবার কোথায়? বেশি দূরে নয়, টাটানগর স্টেশন থেকে এই 15 মাইল মতো। আপনি যেরকমটি চান ঠিক সেরকম জায়গা। আপনি যদি বলেন ওখানের একটা ভালো হোটেলের ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি। চারিদিক দেখে জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ, সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। কোথায় যাবেন বাবু? নিউ মহামায়া হোটেল, জানো? উঠুন। ঘরটা পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ হ্যাঁ, বেশ ঘরটা। আচ্ছা শোনো পঞ্চা, আমার কিন্তু একটা বায়না আছে। আমি কিন্তু ভাত আর হাতে রুটি এ দুটোই একসঙ্গে খাই। মাছের ঝোলের সাথে ভাত আর ডাল তরকারির সঙ্গে 2 পিস রুটি। বুঝলে, এটা না হলে আমার আবার চলে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে ম্যানেজার বাবুকে জানিয়ে দিচ্ছি। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেরোনো অবধি রতনবাবুর স্বস্তি হয় না। হাঁটতে হাঁটতে মাইলখানে গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন। একটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে রেলের লাইন। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায়, তাহলে কি অদ্ভুত ব্যাপারই না হবে, সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। নমস্কার। লোকটির দিকে একবার তাকিয়েই রতনবাবু চমকে উঠলেন। কেমন যেন চেনা চেনা মনে হলো। একে কি আগে দেখেছেন কোথাও?
লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছু না, এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন এবং সেটা তার আয়নায়। বলা বাহুল্য, রতনবাবুর সাথে এই লোকটির চেহারার আশ্চর্য মিল। আর শুধু চেহারাই নয়, লোকটির গলা আর রতনবাবুর গলার মধ্যেও যেন কোনো তফাৎ নেই বললেই চলে। আমার নাম মণিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার। আমার নাম রতনলাল লাহিড়ী। আপনার বোধহয় আমাকে মনে পড়বে না। আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? আপনিও সেখানে গেছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধব বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। চেনা জায়গাগুলো তো সবার মুখে শুনে শুনে একরকম দেখাই হয়ে গেছে। এই সিনির কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বলেন। সেই ঠিক করে দেয় এই কালিকা হোটেলটি। বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কথাগুলো শুনে তার মনে হচ্ছিল কেউ যেন তার নিজের চরিত্রের বর্ণনা দিচ্ছেন তারই সামনে দাঁড়িয়ে। অবাক ভাবটা একটু কাটতে খেয়াল হলো দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে হেডলাইট দেখা যাচ্ছে। আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। বিরাট শব্দ করে ব্রিজটাকে থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। এরপর কয়েকদিনেই মণিলাল বাবুর সাথে রতনবাবুর বেশ ভাব জমে গেল। ক্রমে রতনবাবু জানতে পারলেন যে মণিলাল বাবুও কলকাতার এক সওদাগরি অফিসে চাকরি করেন। এর পাশাপাশি অন্যান্য বহু জিনিসেই দুজনের হুবহু মিল রয়েছে। দুজনেই ভাত ও রুটি একসাথেই খান। একই রকমের জামা কাপড় পরা পছন্দ করেন। খবরের কাগজ, রাতে ঘুমানোর সময়, ভোরে কটায় ঘুম থেকে ওঠা, কোন বাংলা সিনেমা ইদানিং দেখছেন, এমনকি সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা, সেটা হলো দুজনের মাইনেও এক। আর সেই সাথে এবছর দুজনে ঠিক একই পরিমাণ টাকা বোনাস পেয়েছেন পুজোয়। দুটো ভিন্ন মানুষের মধ্যে এতটা মিল কি কোনোভাবে সম্ভব? এত কিছুর পরেও লোকটা যে রতনবাবুর নারী নক্ষত্র কোনো ফিকিরে আগে থেকে জেনে নিয়ে তার সাথে একটা ধাপ্পাবাজির খেলা খেলতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা রতনবাবু যেন কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। তবে মণিলাল বাবুর মুখে এ সমস্ত কিছু জানবার পর কিন্তু রতনবাবু শুধু অবাকই হয়েছেন। তার নিজের চরিত্রের সাথে ওই ভদ্রলোকের যে হুবহু সব কিছু মিলে যাচ্ছে, এ কথাটা কিন্তু রতনবাবু মুখ ফুটে মণিলাল বাবুকে বলতে পারলেন না। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাব আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তবে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবুর কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো মণিলাল বাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। তাদের মধ্যে থেকে আবার কেউ কেউ ফিসফিস করে মানিক জোর শব্দটি উচ্চারণ করায় সেটাও রতনবাবুর কানে এলো। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে নাকি? এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারোর একটা বনে না, কিন্তু আপনার বেলায় সে কথাটা খাটে না। বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবে বলেই মনে হচ্ছে।
কিন্তু হলো ঠিক তার উল্টো। যত দিন যেতে লাগলো রতনবাবুর কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। থেকে থেকে তার খালি মনে হতে লাগলো তিনি যেন একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকারই নেই। আর বন্ধু হলেও যেন মণিলাল বাবুর মতো না হলেই ভালো। মণিলাল বাবুর সাথে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গেই কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করার কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো সম্ভাবনাই নেই। দুজন কেমন যেন দুজনের ভবিষ্যৎ বলে দিতে পারছেন। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীরও তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবাত হয়, কিন্তু তবুও তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সব কিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মণিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। পরের দিন যথারীতি সন্ধে 6টার কিছু আগে দুজনে মিলে ওভারব্রিজটায় এসে দাঁড়ালেন। রতনবাবুকে বিধ্বস্ত দেখাচ্ছে। সারা রাত তিনি ঠিকমতো ঘুমোতে পারেননি। থেকে থেকে মণিলাল বাবুর কথা তার মনে পড়ে যায়, আর তিনি কেমন যেন চিন্তিত হয়ে পড়েন। এদিকে মণিলাল বাবুর চোখে মুখে কিন্তু চিন্তার লেশ মাত্র নেই। ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন। ও মশাই, এই দেখেন দেখেন, আজও একদম রাইট টাইমে ঠিক 6টায় এসে পড়েছে ট্রেনটি। রতনবাবু মুখে কিছু বললেন না। দুজনেই রোজকার অভ্যেস মতো ট্রেনটি ব্রিজ অতিক্রম করার অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি বিশাল কান ফাটানো আওয়াজ করে ব্রিজের নিচে এসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই রতনবাবুর মনে এক আশ্চর্য চিন্তার উদয় হলো। দুপুর থেকেই তার খালি বারবার মনে হচ্ছিল মণিলাল বাবুকে কোনোভাবে যদি হটাতে পারেন তাহলে তিনি আবার আগের মতো তার একাকিত্ব জীবন উপভোগ করতে পারবেন। এখন ট্রেনটিকে দেখে সেই মোক্ষম কাজটি কিভাবে করবেন সেটাও যেন চট করে মাথায় এসে গেল রতনবাবুর। এক নিষ্ঠুর শয়তানি হাসি তার ঠোঁটের এক কোণে খেলে গেল। ওদিকে মণিলাল বাবু রেলিং ধরে ঝুঁকে পড়ে ট্রেন দেখতে ব্যস্ত। ট্রেনটি তার স্বাভাবিক গতিতে ব্রিজ কাঁপিয়ে ওপারে অদৃশ্য হয়ে গেল। ফেরার পথে মণিলাল বাবু হাজার একটা প্রশ্ন করলেও রতনবাবু কিন্তু শুধু হাতেই উত্তর দিয়েছেন। গোটা রাস্তাটাই তিনি কোনো কথা আর বলেননি। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রতনবাবু তার প্ল্যানটা ভালো করে সাজাতে বসলেন। তার চোখের সামনে জলজ্যান্ত দৃশ্য দেখতে পেলেন। তাঁরা দুজন যেন ওভারব্রিজের রেলিংয়ের ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে 6টার মেল ট্রেনটা ঝড়ের মতো এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে তখন তিনি মণিলাল বাবুর কাঁধে প্রচণ্ড একটা ধাক্কা দিয়ে এটুকু ভেবেই রতনবাবু তার সারা শরীরে অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করলেন। এক অদ্ভুত আনন্দ তাকে পেয়ে বসল। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। পরের দিন বিকেল 5টা নাগাদ কালিকা হোটেলে গিয়ে মণিলাল বাবুর খোঁজ করতে হোটেলের বেয়ারা জানালো, বাবু আর সকাল থেকেই ভীষণ অসুস্থ। কাছেই বাজারে একটা ডাক্তারখানায় গেছেন, তবে তিনি বলে গেছেন আপনি বিকেলে খোঁজ করতে এলে যেন বলে দিই তিনি ডাক্তার দেখিয়ে ওখান থেকেই সোজা ওভারব্রিজটায় চলে যাবেন ঠিক সময় মতো। আপনি যেন কোনো চিন্তা না করেন। এক মুহূর্তে রতনবাবুর মনে হয়েছিল যে সব প্ল্যান মনে হয় এই বুঝি ভেস্তে যায়, কিন্তু না, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। রতনবাবু মনের আনন্দে গুনগুন করতে করতে ওভারব্রিজের দিকে পা বাড়ালেন। আজ গতকালের চেয়ে অন্ধকারটা একটু বেশি, তাতে অবশ্য ভালোই হলো। অন্ধকারে দূর থেকে তাকে এই অপকর্ম করতে দেখে ফেলার সম্ভাবনাও নেই।
হাত ঘড়িতে দেখলেন 6টা বাজতে 12 মিনিট বাকি। ট্রেনটা নাকি খুব সময় যাতায়াত করে। কিন্তু কই, মণিলাল বাবুর তো এখনো দেখা নেই। ভদ্রলোক গেলেন কই? বললেন যে সময় মতো পৌঁছে যাবেন। 6টা বাজতে 5। কি মুশকিল, লোকটা গেল কই? ট্রেন তো এসে পড়লো বলে। প্ল্যানটা কি ভেস্তে যাবে নাকি? অবশ্য সে সম্ভাবনা খুবই কম। বড় জোর আজ না হলে কাল হতে পারে, কিন্তু হবেই যে এটা নিশ্চিত। আর একদিনের সূর্য মণিলাল বাবু না হলে বেশিই দেখবেন, তাতে আর কি এমন। কথাটা ভেবেই রতনবাবুর মনে মনে খুব হাসি পেল। দূরে ট্রেনের ক্ষীণ আওয়াজ কানে এলো। আস্তে আস্তে তার চোখ ঝলসানো হেডলাইটও ক্রমশ এগিয়ে আসতে লাগলো। রতনবাবু বুঝলেন, না, মণিলালবাবু আজ আর আসবেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ভাবলেন, ঠিক আছে, আজ নয় তো কালই সই। দেখতে দেখতে ট্রেনটি একেবারে ব্রিজের কাছে এসে পড়ল। রতনবাবু একটু এগিয়ে ঝুঁকে পড়ে ট্রেনটিকে দেখতে গেলেন। আর ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচণ্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, রেলিংয়ের উপর থেকে নিচে পড়ে গেলেন। বাদুর জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গরাদ দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপর বাঁই বাঁই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটপট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটা তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের একটা বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাব মেশানো থাকে। বাদুড়ের চেহারাটাই মোটেই আমার বরদাস্ত হয় না। না পাখি না জানোয়ার, তার উপর ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, বাবারে, এইসব মিলিয়ে মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটা বাদুড় ঝোলায়মান। এই যে রীতিমতো বাড়াবাড়ি। ওটিকে বিদেয় না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলে না। এ বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে ইনি সিউড়িতে ডাক্তারি করতেন। শিউড়ি কেন? শিউড়ি কেন? কি করা হবে সেখানে? আগে বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দিরগুলি সম্বন্ধে আমি গবেষণা করছি। একটা বইও লেখার ইচ্ছে আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটা প্রামাণ্য বই পর্যন্ত লেখেনি। ওহো, তুমি তো আবার আর্টিস্ট। তোমার বুঝি ওই দিকে শখ? তা বেশ বেশ, কিন্তু শুধু সিউড়ি কেন? ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায়? আচ্ছা, যাই হোক, তুমি যখন থাকবে বলছো, পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? আমার একটা পেশেন্ট থাকতো ওই বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে।
তবে যতদূর জানি দারোয়ান গোছে লোক একটি থাকে সেখানে দেখাশোনা করবার। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধেই হবে না। পয়সা কড়িও লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে ঝোমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম, তাও আবার 3-3 বার। দিন 7 জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে আমার। আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে। হলো তাই, কিন্তু মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, ওহে, কি নাম হে তোমার? আগে মধুসূদন বাবু। বেশ, তা মধুসূদন, ওই বাদুড় বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন, না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? তা তো খেয়াল করিনি বাবু, ঘরটা তো বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলে আপনিই চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি? না না, আর আসবে না। আর কি আসে, এ তো আর বাসা বাঁধেনি যে আসবে। রাত্রিরে কোন সময় ফস করে ঢুকে পড়েছে, দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনে উত্তর দিকে কার যেন মস্ত আম বাগান। গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত জুড়ে ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশ ঝাড়ের উপর দিয়ে একটা গির্জার চূড়া দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু ওই দিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়া ইটের মন্দির আছে। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে শনশন শব্দ করে কি যেন একটা উড়ে আমবনের দিকটায় চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুড়টা আর নেই। যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে, হয়তোবা আমার লেখার কাজ কিছুটা এগিয়ে রাখা যেতে পারে। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে আরো খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো পুরনো বাগান হবে বলে মনে হয়। একটা লোহার গেটও রয়েছে। আরো খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভিতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। এমন সময় আমার পেছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটা মাঝবয়সী বেঁটে গোছের লোক 7-10 দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো কোট, একটা ছাই রঙের প্যান্ট আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আপনি বাদুড় জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলুম। এটা সে জানলো কি করে? আমার বিস্ময় ভাব দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুড়টিকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন,
তখন আমি কাছাকাছিই ছিলুম। ও, তাই বলুন। নমস্কার, আমার নাম জগদীশ পার্সিবাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই শিউরিতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটা ঘুরতে বেশ ভালোই লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন, রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপতে দেখলাম সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে এক জোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপখোপ থাকলে তো দেখতেও পাবো না। আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরার অভ্যেস আছে আমার। বেশ ভালোই দেখতে পাই। কিছুক্ষণ দুজনেই নীরবে হাঁটতে লাগলাম। তারপর লোকটি বলল, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? হ্যাঁ, কি? ভ্যাম্পায়ার? হ্যাঁ জানি, রক্তচোষা বাদুড়কে বলে ভ্যাম্পায়ার ব্যাট। গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। শুধু বাদুড় কেন, বিদেশি ভুতুড়ে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত মানুষের গলা থেকেও রক্ত চুষে খায়। তাদেরও বলে ভ্যাম্পায়ার। আপনি একদমই ঠিক বলেছেন। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুড়ের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুড়ের প্রসঙ্গ তুলছেন কেন? আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আছেন তো কদিন? দিন 7 আছি। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। সন্ধ্যের দিকটায় গোরস্থানের দিকে এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহর কবর ওইখানেই আছে। কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে ভাবলুম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুড়ের উৎপাত যেমন অসহ্য, বাদুড় সম্পর্কে আলোচনাও তেমনি অতৃপ্তিকর। অনেক অন্য বিষয় চিন্তা করার আছে আমার। বারান্দা দিয়ে দেখলুম ভদ্রলোকটা অন্ধকার আমবাগানটার ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। বনের পেছনের ধান ক্ষেতের দিক থেকে শেয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমোট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুড়ের ভয়ে জানালাগুলো বন্ধ করে দিয়েছিলুম, সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। এই ভেবে পশ্চিম দিকে জানালাটা খুলে দিলুম। দেখলুম ঝিরঝির করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। বেশ অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। চারিদিকে নিস্তব্ধ, শুধু একটানা ঝিঝি ডেকে চলেছে। পাশ ফিরতে যেই না জানালার দিকে চোখ পড়ল, অমনি একটা ভয়ানক দৃশ্য দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। সন্ধেবেলার সেই ভদ্রলোকটি জানালার গড়াতে মুখ লাগিয়ে আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো কেমন সরু সরু আর ধারালো। তারপর দেখলাম ভদ্রলোক 2 পা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা! না, ভোর হয়ে গেছে। এই বেলা বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। মধুসূদন, 1 কাপ চা দিয়ে যেও। মধুসূদন বারান্দার টেবিলে
চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলুম তাকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি, না রাত্রে ঘুম হয়নি? না বাবু, আমার কিছুই হয়নি, হয়েছে আমার বাছুরটা। কি হলো আবার? আগে কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে। সে কি, মরেই গেল? তার মরবে না, এই সবে 7 দিনের বাছুর, গলার কাছটায় মেরেছে ছোবল, কি জানি গোখ হলো নাকি। মনটা কেমন জানি খচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল, কালই যেন। হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। যাই হোক, কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতেই যেন আপনা থেকেই কড়িকাঠের দিকে চোখটা চলে গেল। কালকের সেই বাদুড়টা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ওই জানালাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে। ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত গুমোটি হোক না কেন দরজা জানালা সব বন্ধ করেই রেখে দেব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে সত্যিই স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে যখন সিউড়ি ফিরলাম তখন বিকেল 4:30 বাজে। বাড়ি ফেরার পথ ছিল সেই গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলুম। তাই গোরস্থানের বাইরে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলুম। পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলেই খুব সুবিধে হয়। কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই না বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে গিয়ে এসে আমায় ধরে ফেললেন। রাত্রিরে ঘুম হয়েছিল ভালো? হ্যাঁ। আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম, কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার সাথে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলাটা তাই কষে ঘুমিয়ে নি, আর সন্ধে থেকে সারা রাতটা এদিক ওদিক পেরিয়ে বেড়াই। এই ঘোরায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো। এই গোরস্থানের ভিতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? কেউই চায় না। সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল হলো কি জানেন, এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শেয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এইসব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের
শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যে বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুড়ের মতো। মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে একবার। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা ইনি? কি করেন ভদ্রলোক? কোথায় এর বাড়ি? আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমায় বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুচড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সে সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, আগে জগদীশ মুখুজ্জি বলে কাউকে তো... ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, রোগা পাতলা মানুষ, কোট প্যান্টালুন পরেন, গায়ের রং ফ্যাকাশে। হ্যাঁ হ্যাঁ। ও, আরে তার তো বাবু মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল ওই কদিন আগে অবধি। তবে শুনেছি তার ব্যামো সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেকদিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জি ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক। তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যামোতেই মারা গেছিলেন। আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষ করে সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে কপ্রস্ত লিখে ফেললাম। লিখতে লিখতে জগদীশবাবুর কথাগুলো মনে পড়ে গিয়ে হাসি পেল। আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন একবার খোঁজ নিতে হবে। আজকে গতকাল রাতের মতো তেমন গুমট ভাবটা নেই, তাই জানালা বন্ধ করে শোয়াতেও কোনো অসুবিধে লাগছিল না। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো ঠিক জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে অবধি কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানালাটা কখন জানি আপনা আপনি খুলে গেছে। সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। উপরের দিকে চাইতেই বাদুড়টাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক উপরেই বাদুড়টা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমারই দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুড়টার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার বালিশের পাশেই রাখা শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুড়টা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম। বাদুড়টা ছিটকে গিয়ে জানালার গরাদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তেই একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এ বাদুড় যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই।
আমার দিকে বাদুড়টা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনেও আসতো? যাই হোক, হেতমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানটির কাছাকাছি আসতেই দেখলাম স্থানীয় কিছু লোক জটলা করে কিছু একটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। জগদীশবাবু পড়ে আছেন মাটিতে। দেখে মনে হলো তিনি অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করতে সামনের লোকটি হেসে বললেন, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান। সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলা এ গাছে সে গাছে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুড়ের মতো। আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কিনা তা আমার সঠিক জানা নেই। সে নিজে পৃথিবীরই মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ রায়চৌধুরী। রায়চৌধুরীর সাথে আমার পরিচয় 10 বছরের এবং এই 10 বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব, অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে। রবীন্দ্রনাথ যখন জীবিত, রায়চৌধুরী তখন শান্তিনিকেতনে ছাত্র ছিল। রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল। বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন, সে বাণী রায়চৌধুরী তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল। সে বলতো, যতদিন না জাতি বিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না। আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্ব মৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই। সুইডেনের একটি শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল, রায়চৌধুরী তাতে আমন্ত্রিত ছিল। কাল বিকেলে সুইডেন থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না। আমার জগৎ হলো গাছপালার জগৎ, অর্থাৎ আমি একজন বটানিস্ট। আমার দিনের বেশিরভাগ সময়টা কাটে গ্রিন হাউসের ভেতরে। দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিনহাউসে আছে, ভারতবর্ষের তেমন আর কারোর কাছে আছে কিনা সন্দেহ। রায়চৌধুরী যখন এলো তখন আমি আমার গ্রিনহাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম। বিকেলের রোদ কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়েছে, আর তার ফলে সমস্ত গ্রিনহাউসের ভিতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে। রায়চৌধুরীকে দেখলাম সেই আলোতে। তাকে স্বাগত জানিয়ে বললাম, তোমাকে সবুজ রংটা ভারী ভালো মানিয়েছে। সে যেন একটু চমকে উঠেই বলল, সবুজ রং? কোথায় সবুজ? আমি হেসে বললাম, তোমার সর্বাঙ্গে, তবে ওটা ক্ষণস্থায়ী। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি। রবীন্দ্রনাথ বোধহয় তোমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন। রায়চৌধুরীকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ, অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল। রায়চৌধুরী অন্য চেয়ারটায় বসে পড়ল। বললাম, তোমার খবর বলো, বাইরে কেমন কাটলো? রায়চৌধুরী কিছুক্ষণ নির্বাক হয়ে চেয়ে থাকলো আমার দিকে, তারপর এদিক ওদিক একটু তাকিয়ে নিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল, অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি সুইডেনে। আমি একটু অবাক হয়েই বললাম, কার কথা বলছো বলো তো? সে বলল, নাম বললে চিনবে না, তার নাম বিশেষ কেউ জানে না।
ওদেশেও না, তবে অদূর ভবিষ্যতে জানবে। কিন্তু নামের আগে যেটার সাথে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমি এবার একটু হালকাভাবেই বললাম, সে কি হে, তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো। রায়চৌধুরী আমার ঠাট্টায় কর্ণপাত করল না, সে বলে চলল, অবনীশ, মানুষে মানুষে, জাতিতে জাতিতে সৌহার্দ্যে আমি আর বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের, ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে? আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি যেটার আসলে কোনো ভিত্তিই নেই। ইকুয়েটরের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কোত্থেকে? মঙ্গোলয়েড আর এরিয়ানে যা মিল, বা নর্ডিক ও পলিনেশিয়ানে যা মিল, বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট ও অদৃষ্ট, এই তিনে মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে, সেখানে মৈত্রীর বলি কোন কাজটা করতে পারে? কালো মানুষ নির্যাতিত হবে না কেন? তাদের চেহারা দেখনি? ফিজিওকনমি লক্ষ্য করনি? মানুষের চেয়ে বানরের সঙ্গেই যে তাদের মিলটা বেশি, সেটা লক্ষ্য করনি? রায়চৌধুরী উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি। আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম, রায়চৌধুরী, তুমি নেশা করেছো কিনা জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে পারছি না। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে, তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই। আমার এখনো একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা, যদিও তাই বা হবে কেন জানি না, কারণ আজ তো 1 এপ্রিল নয়। 1 এপ্রিল? অবনীশ, তোমাদের মতো লোকের সারা জীবনটাই হলো 1 এপ্রিল, কারণ তোমরা বোকা বনেই আছো। আমি তোমাদের দলেই ছিলাম এতদিন, কিন্তু এখন আর নেই। আমার চোখ খুলে গেছে। আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে, এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি, সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যারা সবল, তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে, তবেই জগতের মঙ্গল। যে শক্তির কথা আমি বলছি, সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে, তুমিও করবে। বিশ্ব মৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে, তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ। কিন্তু আমরা আছি, আমরাই থাকব, আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং বাড়বে। আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি। আমি চললুম, গুড বাই। কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দ্রুত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ ফণিমনসার গায়ে রায়চৌধুরীর বাঁ হাতটা ঘষে গেল। একটা অস্ফুট আর্তনাদ করে রায়চৌধুরী কাটা জায়গাটা অন্য হাত দিয়ে চেপে ধরল। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম কাটা জায়গা থেকে 2 ফোঁটা রক্ত মেঝেতে পড়ল। রায়চৌধুরীও দেখল সে রক্ত। তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। সে রক্তের কথা আমি কোনোদিনও ভুলব না, কারণ তার রং ছিল সবুজ। রায়চৌধুরী চলে যাবার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম জানি না। কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি, তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই। শুধু তাই নয়, প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রংটিও যেন কে শুষে নিয়েছে। যা রয়েছে সেটা পাংশুটে ভস্মের রং।